ওই যে আসছেন বীর মুক্তিযোদ্ধা, বয়স তার 81, সদা হাস্যোজ্জ্বল মুখ তার, যেন এক তেজোদীপ্ত পুরুষ, তারুণ্যের প্রতি, ভ্যানি তার বাহন, ভ্যানি তার আয়ের উৎস, এমন ব্যক্তিত্বের ৭১-এর গেরিলা। আমি এখন কথা বলছি একজন বীর মুক্তিযোদ্ধা, যার বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার দিলালপুর গ্রামে। তার নাম মোহাম্মদ আক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা জনাব আক্তার হোসেন। এখন তিনি তার পরিচয় সহ কিভাবে যুদ্ধে অংশগ্রহণ করলেন, কেন করলেন, এই বিষয়টা তুলে ধরবেন। আচ্ছা শোনেন, আমি পাকিস্তানের সময় আনসার বাহিনী ছিলাম। না, আপনার পরিচয় দেন, আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম মোহাম্মদ আক্তার হোসেন, দিলালপুর রায়পুর বাড়ি, আমার লালপুর উপজেলার অধীন অংশে আমি আছি, শেষ সীমানা আর কি, লালপুর থানার এটা। আচ্ছা, যখন যে শেখ মুজিবার ভাষণ দিল বাংলাদেশের যুদ্ধে যার যার কাছে যা আছে লিয়া প্রস্তুতি থাকবে, আমি যদি হুকুম নাও দিতে পারি, যার যার মতন সেই জিনিসটা লিয়া প্রস্তুত থাকো। এই হানাদার বাহিনীর সঙ্গে কিন্তু এদের সঙ্গে হাতিয়ার হাতে লিয়া যুদ্ধ করতে হতো। 25শে মার্চে যেদিন ঢাকাতে গুলাগুলি হয় পাকিস্তান বাহিনীর সাথে, সেদিন ওখানে তো পুলিশ আনসার এইসব গুলান্তে যুদ্ধ প্রথম শুরু হয়। প্রথমেই হচ্ছে আনসার বাহিনী, পুলিশ বাহিনী, এদের শুরু হয়। তারপরে আমরা শুনতে পেলাম নাটোর, তখন আমি আনসার বাহিনীতে ছিলাম, ট্রেনিং করি আমি ওই ক্যাম্পে ছিলাম। তারপরেই মনে করেন আমরা শুনতে পেলাম যে ওই ময়নাতে ওরকম আক্রমণ করেছে, ওরা ময়নাতে আক্রমণ করছে, গোপালপুরের মিলে আসছিল মিল ধ্বংস করার জন্য। তারপরে আসি ওখানে ওইটা না পারি, আনসাররা ছিল, যখন না পারি ওই ভিতর দিয়ে ঢুকি যায়, ওখানে আটকা পড়ে যায়, ময়নাতে আটকা পড়ে যায়। তারপরে আমরা আবার ময়নাতে, নাটোর থেকে ময়নাতে চলে আসলাম। কিভাবে আমরা আসলাম? মেলের গাড়ি, নাটোর এসডিও সাহেব ছিলেন, এসডিও সাহেব ওই আমার এই গাড়ি করে পাঠা দিলে যে তোমরা চলে যাও ওখানে। আমরা এসে এখানে যুদ্ধ করলাম, যুদ্ধ করি। পরের দিন ঘরে মারি টারি সব শেষ করে দিয়ে ওদের অস্ত্র পাঠিয়ে আমরা ভারতে চলে গেলাম। আচ্ছা, ভারতে কিভাবে গেলেন? ভারতে গেলাম আমরা হাইটি, তখন তো আমাদের গাড়ি ঘোড়া ছিল। ভারতে কোথায় গেলেন, কিভাবে ট্রেনিং নিলেন? এটা যে জলঙ্গি পার হয় আমরা খাজুরিয়া ক্যাম্পে গেলাম। এটা কবে গেছেন? এটা 25শে মার্চের পরে, 25শে পরে আর অনেক পরে। আচ্ছা, 2 মাস এরকম পরে। আচ্ছা, আমরা যাওয়ার পরে ওখানেও যায় কিছু লোকের ট্রেনিং হয়। তখন আমাদের সাথের মুক্তিযোদ্ধা আনসারই আমরা বেশি ছিলাম। তারপরে দয়রামপুরের আবুল কালাম আজাদ আসলে উনি একজন আর্মির অফিসারই ছিল বলে। যাই হোক, ওই অবস্থাতে আমরা এইসব ওখানে কিছু লোকের ট্রেনিং শিক্ষা ভালো করে দিয়া তো আমরা বাংলাদেশের যুদ্ধে আসলাম। আচ্ছা, ট্রেনিং যেখানে করছেন সেখানে ট্রেনার কে ছিল, কে ট্রেনিং দিয়েছে আপনাদের? আমাদের ট্রেনিং করাইছে আমার এর মধ্যে থেকে আবুল কালাম আজাদ করাইছে, আমু করাইছি। আচ্ছা, তারপরে মনে করছেন যে আমাদের কর্নেল কাজী নুরুজ্জামাল ছিলেন আমাদের সেক্টর কমান্ডার। আচ্ছা, কর্নেল নুরুজ্জামাল ছিলেন সেক্টর কমান্ডার, আর গিয়াসউদ্দিন ছিলেন সাব কমান্ডার। আচ্ছা, এই এরা আমাদের যুদ্ধ পরিচালনা করেছে এই 9 মাস। ও, তাহলে আপনার সেক্টর কমান্ডার কে ছিলেন তাহলে? কর্নেল নুরুজ্জামাল। কত নম্বর সেক্টর? 7 নম্বর সেক্টর। 7 নম্বর সেক্টর আপনারা যুদ্ধ করেছেন? আচ্ছা, তো আপনার 7 নম্বর সেক্টর তো রাজশাহী। রাজশাহী তো তখন রাজশাহী ছিল। হ্যাঁ, রাজশাহী তখন জেলাও রাজশাহী ছিল। হ্যাঁ, তো আপনারা যুদ্ধ করেছেন কোন অংশে বা কোন দিকে? আমরা ছিলাম এই যে আমোদপুরের এই সাইডে, আমোদপুর দিয়া এই যে আপনার ঝলমলিয়া দিয়া এই এলাকায়, নাটোর এলাকার মধ্যেই ছিলাম আমরা। আচ্ছা, বুঝতে পারছি। তো যুদ্ধের কিছু ঘটনা আপনি বলতে পারেন কিনা? হ্যাঁ, বলেন। তা তো বলতে, যুদ্ধের মানে আপনার স্মরণীয় স্মৃতিচার আপনার যুদ্ধে যে কয়টা যুদ্ধ অংশগ্রহণ করছেন, এই যুদ্ধের ঘটনাগুলো আপনি ধারাবাহিকভাবে একটু বলেন। যেমন আনসার বাহিনীর ছিল ও যে ইসমাইল আর আব্দুল ছিল, কিন্তু ওরাও আমার সঙ্গে যায়। তো এই তো মারা গেল আপনার রামাগাড়ির থেকে, এখান থেকে আমরা চলে গেছিলাম ওই আমোদপুর ব্রিজে যুদ্ধ করতে। এটা কবে মনে আছে? এটা তো দিন তারিখ। আচ্ছা, বলেন। এটা তাহলে আমোদপুরের যুদ্ধের ঘটনাটা বলেন। ওই তো আমোদপুরের যুদ্ধের ঘটনা, আমোদপুরে যায় ওরা 3 জন পাকিস্তানি আর্মির হাতে ধরা পড়ে যায়। আচ্ছা, ওখানে ধরা পড়ে যাওয়ার পর তখন ওদের খুব মারে, খুব নির্মম ভাবে সিলি ওদের গাছের সাথে পায়ের সাথে দড়ি বাঁধে উপরে টাঙায়
গাছের চিনি কারে মারে? ওই আব্দুল আর ইসমাইলকে। আচ্ছা, যখন পাকিস্তান বাহিনী? পাকিস্তান বাহিনী। আচ্ছা, আহমদপুর ব্রিজের কাছে? আহমদপুর ব্রিজের সাথেই আর কি। আচ্ছা, ওখানে একটা স্মৃতি এখনো বানাইনি আছে। ওখানে ও একটা ক্যাম্প ছিল ওদের, ক্যাম্প ছিল, বিশাল ক্যাম্প ছিল। আচ্ছা, তারপরে ওরা রাত্রিতে ওই ক্যাম্প ভাঙি যখন ওরা পলা চলে যায়, তারপরে আমরা রাত্রে সেই 12টার পর যায় দেখি ইসমাইল আর আব্দুল এই গাছের সামনে লটকে আছে। সে ওখান থেকে নিচে নামা ও লাশ তো লাড়া ছাড়ার জন্য একদম গইলে গেছে। এরকম অবস্থা করছে, ওরা গুলি করেছে, পরে গুলি করছে, ব্যানেট দিয়ে বুক চাইছে, নানান ইয়া দিয়ে মারিছে ওদের। মারিটাই ওখানে থুয়ে আসছিল। এইভাবে আমরা লাশ ওখানে বালু চরের মধ্যে নিচে নামায়, আমার তোর কাছে কোদাল নেই, ওই অবস্থাতে বনগঞ্জে কোনো রকম ভাবে ভাঙনের মধ্যে ঢেঙ্গি ঢুঙ্গি থেকে আমরা চলে অন্য অন্য জায়গা চলে গেল যুদ্ধে। আচ্ছা, যুদ্ধ তো ধরেন 9 মাসের মধ্যে অনেক জায়গাতেই হয়েছে। বলেন দেখি আরো দু একটা ঘটনা। কোন যুদ্ধ করেছেন, কিভাবে করেছেন? ওটা আমরা মনে করেন রাত্রে গেরিলা যুদ্ধ করেছিলাম। কোথায় 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 করছেন? এই যে করছি আড়ানি করেছি। আড়ানি কোনটা, এটা কোন যুদ্ধ এটা? এই আড়ানি এটা হচ্ছে ওখানে ব্রিজের পুরো ওরা ছিল, পাকিস্তান বাহিনী। হ্যাঁ, ওখানে ছিলাম আমরা একদিন রাত্রে, হঠাৎ করে যায় কয়েকজন মারি টেরি থেকে আমরা চলে যাই। আচ্ছা আচ্ছা, গেরিলা যুদ্ধ করেছেন? হ্যাঁ। কিভাবে করলেন ওটা, কিভাবে মারলেন, কেন মারলেন? মারলো পাকিস্তানিরা। ওখানে ওরা কি করতো? ক্যাম্প করতো, ক্যাম্প ব্রিজ পাহারা করতো। আচ্ছা আচ্ছা, ব্রিজ পাহারা করতো, রেলের ব্রিজ, ওই জায়গাতে। ওই জায়গাতে আপনি ইয়া করছেন না করে, মানে ওখানে কয়জন মারা গেছে তখন? ওখানে আমাদের লোক মারা যায় নাই, কিন্তু ওদের আর্মির লোক মেলা মারা গেছে। ওদের লোক মারা গেছে না? ওদের লোক মেলা মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি যে 9 মাস যুদ্ধে ছিলেন, সক্রিয়ভাবে যুদ্ধ করেছেন, আপনার সবচেয়ে স্মরণীয় যুদ্ধ কোনটা, যেটা ভয়াবহ যুদ্ধ আপনার ইয়েতে মনে হয়? ভয়াবহ যুদ্ধ হচ্ছে আপনার ঝলমলিয়া। কিরকম ঝলমলিয়া ভয়াবহ? মানে ওদের সঙ্গে সামনাসামনি যুদ্ধ চলতেছে। তো কিরকম ভাবে? এটা তো একদম শেষে। আচ্ছা, কত সালে, কত তারিখে বা শেষের দিকে? ডিসেম্বরের দিকে? হ্যাঁ, ডিসেম্বরের দিকে। হ্যাঁ, একদম শেষের দিকে। ওটাকে কার নেতৃত্বে ছিল এটা? ওটা হয়েছিল আমরা গিয়াসউদ্দিন, তারপরে সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান ছিলেন। মানে ওনারা তো আমার সাথে আসতো না, ওদের হুকুমে আমরা কাজ করতেন। তো ওইটা কিভাবে করলেন, মানে ওটা কিভাবে ওদের সাথে যুদ্ধ করলেন? ওদের সঙ্গে, এদের সঙ্গে আমরা গোপনে ছিলাম। আর ওনারা মনে করছেন যে ক্যাম্পে ছিল মাটির তো কাটি, গর্তের মধ্যে, আর আমরা তো ধরেন সব মাঠের ভিতরে। আচ্ছা, মাঠের ভিতরে একটা পজিশন নিয়ে আমরা ওর সঙ্গে যুদ্ধ করি। যুদ্ধ করে কতজন মারা গেছে? ওরা পাকিস্তানরা কতজন মারা গেছে এটা আমরা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, তার কারণ ওদের কাছে তো আমরা তখন তো যেতে পারিনি। আর এই পক্ষে মানে যারা আমরা মারা গেছিলাম, খালি একটা ছেলে মারা গেছিল রাজশাহীর। কি নাম? নামটাও আমার মনে নাই, ওই সময়ের কথা, কারো নাম বলতো না তো। বুঝতে পারছি। আমরা একসঙ্গে থাকি, কিন্তু কারো নাম, কারো গ্রাম কিন্তু আমরা বলতেন না। কেন বলতাম না, এটাও আমার ভিতরের কাছে একটা বিশাল খুব শক্তিশালী জিনিস। বুঝতে পারছি। তার মানে আপনি আর্মির হাতে ধরা পড়ে গেলেন, কে কারা কারা আছে, কোথাকার লোক আছে, আপনার বাড়ির ঠিকানা সব বলে দিলেন, আপনার বাড়িঘর পুরাই দিলেন। আচ্ছা, আপনার একটু জীবন বৃত্তান্ত একটু জানি। জীবন বৃত্তান্ত হচ্ছে আপনার পুরো নামটা বলেন। আমার পুরো নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন। বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন। আপনার জন্ম কত সালে? আমার জন্ম তো সাল তো মনে নাই, তবে তখন আমার বয়স 27 বছর। না, 27 বছর? হ্যাঁ, তখন আমার বয়স 27 বছর ছিল। তখন তো নামটা 27 বছর মানে কি মুক্তিযুদ্ধের সময়? হ্যাঁ, মুক্তিযুদ্ধ, একদম মুক্তিযুদ্ধ, 27 বছর বয়স। 27 বছর? হ্যাঁ। এখন বয়স কত আপনার? এই তো ছবি। এখন বয়স কত? এখন ধরেন এই তো 81 চলতেছে, 80 পরে 81 চলছে। এত বছর? তো এটা মনে হয় না। দেখেন তো সেই সময়কার ছবি। বুঝতে পারছি। তো এখন মুক্তিযোদ্ধা সার্টিফিকেট কত আছে, জন্ম সাল একটা লেখা আছে না? ওটা লেখা এখন আছে, কিন্তু ওটা আমি তো বলতে পারিনি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তা আপনার শিক্ষা জীবন কিভাবে শুরু করলেন, মানে আপনার যুদ্ধ করছেন
যুদ্ধ করছি আমি আনসারে। আনসারে পড়াশোনা তো নিশ্চয় করছেন? পড়াশোনা লেখাপড়া আমি জানি। কত দূর পর্যন্ত পড়ছেন? কিছুই জানি না। তো লেখাপড়া জানেন, আনসারে কাজ চাকরি করছেন? আমি লেখাপড়া কিচ্ছু জানি না, নিজের নামই এখন সই করো ঠিক মতন হয় না। আপনার এরপরে যুদ্ধ শেষে আপনি কিভাবে কাজের কি কাজ শুরু করলেন? আমরা যে কৃষি কর্ম করছি আমরা। তখন কি আনসারে বাংলাদেশ কোন আনসার এরিয়া ছিল না? ছিল, কিন্তু আমি যেতে পারি। ও, জাতি সংসারের অভাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাল মিয়া তখন বড় হয়ে গেল, এই জন্য আর কোনো চাকরি বাকরির মধ্যে গেলাম না। এই ধরেন এই দেশেই কামলা খাবার। আপনার ছেলে মেয়ে কয়জন? এবং ছেলে মেয়ে 5 জন। 5 জন। এক ছেলে আর 4 মেয়ে। এক ছেলে 4 মেয়ে। আচ্ছা আচ্ছা। সবাই এখানে সবারই হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। কিন্তু শেখ হাসিনার অনুদান আমার এখানে একটা আছে। আচ্ছা আচ্ছা। আমি ছোট মেয়ে কিন্তু বিয়ে দিয়েছেন, ওখানে আমার 25,000 টাকাও দিয়েছেন। তাই নাকি? হ্যাঁ, বিয়ের জন্য আপনার টাকা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা না? আচ্ছা, ফাইন। খুবই একটা সুন্দর বিষয়। যাক, আপনাকে অনেক ধরনের ভাবে আপনি হেল্প করেন। আপনার এখানে বীর নিবাসও আছে, মুক্তিযোদ্ধা ভাতা পান। আর ওষুধের ব্যাপারে আপনি উপজেলাদের ওষুধের সেবাও পান নাকি? সেবা পাই। সরকারি ডাক্তারখানা গেলে আমার ইয়া দেয়। হ্যাঁ, পয়সা টয়সা লাগে না। আমরা জানি যে মুক্তিযোদ্ধা ভাতা, বীর নিবাস নির্মাণ, চিকিৎসা সহ অনেক ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এর মধ্যে আপনি কি কি সুযোগ সুবিধা ভোগ করছেন? তাছাড়া একজন জীবন্ত বীর কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা হিসাবে সরকারের নিকট আপনার চাওয়া পাওয়া কি বলেন? আমার সরকারের কাছে আর কি চাবো? আমার এই যে আমার এখন সুন্দর এখন ঘর দিচ্ছে। হ্যাঁ, কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বলেন? ঘর পাইছি। হ্যাঁ, বীর নিবাস। হ্যাঁ, বীর নিবাস পাইছি। আর মনে করেন যে 20,000 টাকা ভাতা পাই। আচ্ছা আচ্ছা। আমার কোরবানির বোনাসও পানো 10,000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। বৈশাখী ভাতা পানো 2,000 টাকা। এগুলো আমি পাইছি। আমার নিজের অসুখ বিসুখ হলে পরে আমি সরকারি ডাক্তারখানা গেলে পরে আমার ফ্রি চিকিৎসা দেয়। এই তো দরকার আমার, আর কি পাবো? আর দরকার বয়সে আর কি করবো? এখন এই যে এই বয়সে এখন চলে আইছি, এখন আল্লাহর রহমতে যেদিন দুনিয়া হাতে বিদায় হবো সেদিন আমি একটা গোর কবর করে আইছি। সেই গোর কবরটার আমার একটু নির্মাণ করে দিবেন, এটি আমার চাবো। আচ্ছা আচ্ছা। আপনার নিজস্ব নিজের গোরস্থানটা, গোরকে কবরকে আপনার নিজের গোরস্থান, আমার যে জায়গাতে যে ঘরে শুয়ে থাকবো সেটা আমরা চিহ্ন চাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাতে আজীবন থাকে। আমরা তো থাকবো না, আমরা তো সবই চলেই গেছে। এখন এই এলাকার মধ্যে আমি তো একজন আছি। আচ্ছা আচ্ছা। বীর নিবাসের পাশে আপনার একটা গোরস্থান দরকার। হ্যাঁ, দরকার না, গোরস্থান আমি নিজেই তৈরি করছি। হ্যাঁ, কিন্তু এটা ওই মাটিতে সেটি একটু নির্মাণ চাই। আচ্ছা আচ্ছা। পাকা ইয়ে যাচ্ছেন, বিল্ডিং চাচ্ছেন? হ্যাঁ, দিচ্ছি। আমি উপরে একটা ছাদ করে নিয়ে তাতে সুন্দর একটা থাকার জায়গা আমার ওই দিন বীর নিবাসের মতন ওইটাই যাতে হয়। আচ্ছা আচ্ছা। আর অন্যান্য যে সমস্ত মুক্তিযোদ্ধা বাংলাদেশে আছে, হ্যাঁ, হয়তো 10 বছর বা 20 বছর হয়তো তারা বেঁচে থাকবে। এখন এই সময়ের মধ্যে অনেক মুক্তিযোদ্ধা অসুস্থ আছে, অনেক মুক্তিযোদ্ধা, অনেকে আবার প্রকৃত কিছু মুক্তিযোদ্ধা আছে যারা ভাতা পাচ্ছে না। হ্যাঁ, অনেকে আছে। এদের উদ্দেশ্যে, এদের জন্য আপনার সরকারের কাছে কি চাওয়া পাওয়া? এদের সরকার দেখাশোনা করি, যদি তারা সত্যিকারেই কাগজপত্র মিলায়, যদি মুক্তিযোদ্ধা সে যদি প্রমাণ হয় তাহলে সরকার মুক্তিযোদ্ধা দিবে। আর যদি কাগজপত্র প্রমাণ না আসে তাহলে তো হবে না। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় আমরা জানি যে কিছু কিছু ভুয়া মুক্তিযোদ্ধা তালিকায় উঠেছে। যেসব তালিকা হয়েছে সেসব তালিকা তো আমরা নিজে খুব বহুত চেষ্টা করি, কাটতে পারিনি। আচ্ছা, কেন কাটতে পারিনি? ওই যে ওরা যে আগের থেকে সব একদম কাগজপত্র কমপ্লিট করেছে। এক এক সরকার আছে, এক এক সরকার সময় এই কাগজপত্র ঠিক করে দিচ্ছে। আচ্ছা, তাহলে এইটার বিষয়ে কি করা যায়? এটা সরকারের কি করা উচিত বলে আপনি মনে করেন? বিষয় এখন সরকার কি করবে আমরা কি বলবো, আমরা তো কিছু বলতে পারবো না। আচ্ছা, এই শেষ বয়সে এসে আপনার চাওয়া পাওয়া কি সরকারের কাছে বলেন? এবার আমার চাওয়া পাওয়া বাবা একটাই, আমার এই কবরটা নির্মাণ। কোন কবরটা? এই যে এই কবরটা। হ্যাঁ, এই কবরটা আপনি নির্মাণ করা। এই যে এটা দুজনের কবর নাকি? এটা এটার উপরে আপনার উপরে কি চাচ্ছেন? ছাদ চাচ্ছেন। সরকার মুক্তিযোদ্ধা হিসেবে সরকার যেন আপনাকে একটা এখানে ছাদের ব্যবস্থা করে দেয় এবং মৃত্যুর পরে যেন আপনারা এখানে থাকতে পারেন, স্থানান্তরের জন্য আপনি এইখানে একটা অলরেডি কবর তৈরি করছেন, তো উপরে একটা সুন্দর একটা বিল্ডিং দরকার, এই তো দরকার। আচ্ছা, এই বিষয়ে সরকারের আপনি দৃষ্টি আকর্ষণ সরকারের কাছে আপনি এটা দাবি দেওয়া করছেন, এই তো? আর এমনি সাধারণ অন্যান্য মুক্তিযোদ্ধার জন্য আপনার কি চাওয়া পাওয়া? অন্যান্য মুক্তিযোদ্ধার জন্য যে যেরকম আছে সে সেরকম চাওয়া পাওয়া তার থাকে। আচ্ছা আচ্ছা।
তার কারণ আমি তো একজনের চাওয়া পাওয়া আমি লিয়া দিতে পারবো। সেটা ঠিক আছে, থ্যাংক ইউ। Thanks for watching. Please subscribe our channel Ekatturer Guerrilla.